সমস্যা কি? মানে ক্ষমা চাওয়ার মতো অবস্থা থাকলে সমস্যা কি? বার্তাটা তো বাংলাদেশের জনগণের কাছেই পৌঁছাচ্ছে। না, আমি এত আমি আমার দেশের কি আমার দেশের জনের কাছে আমি বলবো। আচ্ছা, স্পষ্ট আপনি বারবার এই কথা জি জি স্পষ্ট আপনি আপনি আমি পরের প্রশ্নে যাই, আমি পরের প্রশ্নে যাই। আমাকে প্রশ্ন থেকে আপনি সরাতে তো পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখন নিজেই সরে যাই, আমি নিজেই সরে যাই। আপনি দেশের জনগণের কাছে গিয়ে যখন ক্ষমা চাইবেন তখন আমরা নিশ্চয়ই দেখবো যে কেন ক্ষমা চাচ্ছেন, কতটা ক্ষমা চাচ্ছেন বা আদৌ চাচ্ছেন কিনা। আপনারা দেশে যাবেন সাথে সাথে হ্যাঁ একটা রাজনৈতিক দল হিসাবে অন্য যারা নির্বাচনের নামে প্রহসন করেছে তাদেরকে কি আপনি বলবেন না ক্ষমা চাইতে? বলবেন কি না? জি, মানে তাদেরকে তো আমাকে বলছেন, তাদেরকে কেন বলছেন? তাদেরকে কেন বলছেন? তাদেরকে তো না 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 সাহস কেন থাকবে না? তাদেরকে তো এতদিন ধরে বলেই এসেছেন, আপনারা তো বলেই এসেছেন, আমরাও জিজ্ঞাসা করেছি যে আপনারা নিজেরা যেটা করতে পারেন নাই, আপনারা নিজেরা তত্ত্বাবধায়ক সরকার দিতে চান নাই, এখন নিজেরা কেন চান? এই প্রশ্নগুলো তো আমরা বারবার তখনও করেছি। এখন আপনাদেরকে তো এই জবাবগুলো দিতে হবে যে 3টি নির্বাচন আসলে আপনারা কি করলেন। যাই হোক, এটা আপনি বলেছেন, আপনি দেশে ফিরে ক্ষমা চাইবেন। জি, আদালতের যে মানে সর্বোচ্চ আদালত আমরা তো বাদ দিই। এখনো আদালত 21শে আগস্টের মামলার রায় বাতিল হয়ে যাক, মানে কারো সবাই ছাড়া পেয়ে যাচ্ছে, এটিএম আজহারুল ইসলাম ছাড়া পেয়ে যাচ্ছেন, আদালতের রায়ে সবকিছু হচ্ছে। অতএব আদালতের জায়গায় থাকুক। আমি আপনার কাছে আসি, আপনারা দেশে ফেরার কথা বলছেন, দেশে ফিরে ক্ষমা চাইবেন। দেশে আপনারা ফিরবেন কিভাবে, কখন, সেই পরিকল্পনাটা কি? যদি জিজ্ঞাসা করি যে সম্প্রতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তিনি চিকিৎসার জন্য বাইরে এসে তখন অনেক আলোচনা হলো, 1 মাস পরে তিনি দেশে ফিরে গেলেন। আপনিও যখন সরব হলেন, কথা বলতে শুরু করলেন 9.5 মাস পর, তখন প্রথমেই বলছিলেন যে আপনার শারীরিক অবস্থা, অসুস্থতা, আপনাকে ওষুধ খেতে হয়, এজন্য আপনি ঝুঁকিটা নিতে পারেন নাই, আপনি আত্মগোপনে ছিলেন এবং তারপর দেশ থেকে চলে আসছেন। আব্দুল হামিদ 80 ঊর্ধ্ব একজন ব্যক্তি, তিনি সাহস করে দেশে ফিরতে পারলে আপনারা সেই সাহসটা পাচ্ছেন না কেন? জানাবো। আপনি ইউনূস সরকারের পক্ষ থেকে আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমরা আব্দুল হামিদের মতো ফিরে যেতে পারবো নিরাপদে? পারবেন? আমি তো পারবো না। আব্দুল হামিদ কি সেই গ্যারান্টিটা পেয়েছিলেন? যা পারবেন না তা বলেন। মানে আব্দুল হামিদ কি সেই গ্যারান্টি পেয়েছিলেন? আব্দুল হামিদের সাথে এটা মিলিয়ে গেলাম, এটা আপনিও বোঝেন আমিও বুঝি না। আমি একদম 80 বছরের বেশি, 83-84 বছর ওনার বয়স, উনি খুবই অসুস্থ মানুষ। এখন ওনার সাথে আজকে তোফায়েল আহমদ, আমাদের একসময় ডাকসাইডি নেতা, তিনি আজকে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন, একদম বিছানায় শুয়ে আছে। এদের সাথে তুলনা করে তোলা, মানে এনারা অসুস্থ বলে এনারা সাহস পাচ্ছেন? বেশি অসুস্থ বা বেশি বয়স, আপনারা কম, একটু অপেক্ষাকৃত কম বয়স বা অপেক্ষাকৃত কম অসুস্থ, এই জন্য কম সাহস, এটা কি কোনো কারণ? আপনি গ্যারান্টি দেন আমার দেশে গিয়ে আমি নিরাপদ থাকবো? রাজনীতি আমার অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে দিয়েছে, প্রতিদিন আমার দলের লোকদের পিটিয়েছে, আমার ছেলে মেয়েদের স্কুলে যেতে দিচ্ছে, আমার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে দিচ্ছে না। কি যে অত্যাচার, কি যে নিপীড়ন! আওয়ামী লীগ করে, আইনজীবীরা আদালতে যেতে পারছে না, কথা বলতে পারছে না, এগুলো কি আপনি জানান না? জি, আওয়ামী লীগের উপর নির্যাতন হয়েছে, সেটা আমরা দেখেছি, কিন্তু এই গ্যারান্টিটা আপনারা কে দেবে আপনাদেরকে? হচ্ছে জি, এই কন্টিনিউয়াস এজেন্ডা। কিন্তু আপনি যে গ্যারান্টির কথা বলছেন, এই গ্যারান্টিটা আপনাকে কে দেবে? মানে যদি গ্যারান্টি না পান আপনারা কখনোই ফিরবেন না, বা গ্যারান্টি আদায়ে আপনারা কি করছেন? আমরা সেটা করে নেব। কিভাবে করে নেবেন? মানে যদি খোলা না থাকে আমরা পথ করে নেব, কারণ আমরা রাজনীতি করি। সেই পথটা কিভাবে করে নেবেন? আপনি একটা ইন্টারভিউতে, আচ্ছা আপনারা কৌশলও বলবেন না, আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের আরেকটা কৌশল নিয়ে। বাংলাদেশের রাজনীতি যখন অবরুদ্ধ, তখন তো আমাকে কৌশল করতেই হবে। আমার এত নেতা কর্মী আর জেলে, আজকে লক্ষ লক্ষ কর্মী বাড়িঘর ছেড়ে পথে পথে করছে। তারপর আমরা যারা অনেকে দেশের বাইরে, আমরা কি আমাদের স্বদেশে প্রত্যাবর্তন করবো না? সেটা
নাকি বাংলাদেশের লোক? এখন আপনি ভোট করেন কত পার্সেন্ট লোক শেখ হাসিনার পক্ষে? আমি তো মনে করি বেশিরভাগ মানুষ। সেই সুযোগটা তো পাবলিক পাবে না, সেই ভোট তো হবে না। যে ভোটে আপনি আমাদেরকে, যে ভোটের জন্য দোষী সাব্যস্ত করেন, বাংলাদেশে তো একটা নোংরা ভোটাভুটি হতে যাচ্ছে, আর এটার কোনো ঠিকও নেই। ইউনূস সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, সমস্ত ব্যর্থতার জন্য দায়ী করে ভারত আর শেখ হাসিনাকে। আর কোন দায়ী কিছু নেই। শেখ হাসিনাই একমাত্র দোষী, ভারতই একমাত্র দোষী, এটাই তাদের অপপ্রচার। তো এখন রাখি না, আরেকটু কথা আছে। আপনি কৌশলের কথা বলছিলেন, আমরা দেখলাম সম্প্রতি ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে একটু কথা বলি, যে সেখানে আমরা দেখলাম টিউলিপ সিদ্দিকী, তিনি শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে, তিনি ডক্টর ইউনূসের কাছে একটা চিঠি লিখেছেন তার সাক্ষাৎ প্রত্যাশা করে, যেখানে তিনি তার বেশ প্রশংসা করছেন, তার ভূমিকাকে ঐতিহাসিক ভূমিকাতে তিনি অনুপ্রাণিত, জনকল্যাণে তার ভূমিকার কথা স্বীকৃতি করছেন, মানে এরকম বেশ প্রশংসা করে একটা চিঠি লিখেছেন। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন যে কেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডক্টর ইউনূসের সাথে দেখা করা উচিত না, তিনি নানান কারণে নেতিবাচক ভূমিকা, আওয়ামী লীগকে নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, এই বিষয়গুলোকে উল্লেখ করে। আছে তো, কিন্তু আমার কথা হচ্ছে যে দুটি বিষয় সাংঘর্ষিক হয়ে গেল না। না, ইলেক্টেড গভর্নমেন্ট না, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাহলে এখানে সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় কি ভুল করেছে? মানে তাহলে দুটো তাকে তাকে একেবারে বিনে অপরাধে তার উপর একটা শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং ইউনূস নিজে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু পরিবারের ভিত্তি টিউলিপ সিদ্দিকী এবং সাহেব ওয়াজেদ পুতুল, আজকে তিনি আঞ্চলিক ডিরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সে প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে উনি নাকি একজন নোবেল লরিয়েট, শান্তির নোবেল লরিয়েট, অশান্তির কারিগর। তিনি হচ্ছেন শান্তির নোবেল পেয়েছিলেন। জি জি, আপনারা ডক্টর ইউনূসের সমালোচনা করতেই পারেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু পরিবারের কথা বলছেন, পরিবারের দুই সদস্য টিউলিপ সিদ্দিকী প্রশংসা করে সাক্ষাৎ চাইছেন, আর সজীব ওয়াজেদ জয় তিনি সাক্ষাৎ না করে, সমালোচনা করে সাক্ষাৎ যেন না দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেজন্য বলছেন। মানে দুটিতে সম্পূর্ণ বিপরীত অবস্থান। আপনি কৌশলের কথা বলছিলেন। আমরা তো বলবো আনইলেক্টেড, আনকনস্টিটিউশনাল, বাংলাদেশে একটা জঙ্গিবাদী উত্থানের বিস্ফোরণের নায়ক, তাকে একটা ইলেকটেড গভর্নমেন্ট কেন সেই সুযোগটা দেবে? তাহলে টিউলিপ সিদ্দিকী এমপি হিসেবে, তারা কি সবাইকে দেন এই সুযোগ? ব্রিটিশ এমপি হিসেবে টিউলিপ সিদ্দিক যা করছেন, সেটি কি তিনি শুধুমাত্র নিজের স্বার্থে এরকমটা করছেন? এটি কেন করছেন যদি আপনার এই অবস্থান সঠিক হয়? তো সেটার জন্য তো সে পার্সোনালি কথা বলতে চাইছে। তার অপরাধ কোথায় সেটা তো তার পার্লামেন্ট তদন্ত করে পায়নি। এখন ইন্ডোনেশিয়া কোথায় পেলে সেটা তো মানে সজীব ওয়াজেদ জয় এখানে, বা আপনারা যেখানে বলছেন জঙ্গি, মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন, সেখানে টিউলিপ সিদ্দিকী ঐতিহাসিক ভূমিকায় অনুপ্রাণিত হচ্ছেন, তার প্রশংসা করছেন। মানে এটি কেমন হয়ে গেল বিষয়টা? দেখুন, আমি তার চিঠিটা দেখিনি, পড়িও। যে কোনো কিছু বলার, কারো কাছে একটা চিঠি লেখারও মধ্যে ভদ্রতা, ভব্যতার ব্যাপার আছে। সেই ভদ্রতা, ভব্যতার ব্যাপার কি আপনাদের নাই? ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য, সেই হিসাবে তার নিজের একটা এখানে নিজের একটা ভদ্রতা, ভব্যতার প্রশ্ন আছে, অপরের প্রতি সম্মান বোধের বিষয় আছে, সেটা এক কথা। আর এখানে তাকে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা
হলো কেন কেন তিনি পার্সোনালি এত ইন্টারেস্টেড হতেন টিউলিপ সিটি যে বারবার মানে জনগণের বিপুল ভোটে নির্বাচিত। সেটাও কি আপনি আওয়ামী লীগের না না না, একদমই না, তিনি নির্বাচিত হয়েই পার্লামেন্টে গেছেন বা মন্ত্রীও হয়েছেন তিনি। মানে ব্রিটিশ এমপি হিসেবে ভদ্রতা ভব্যতার পরিচয় দিচ্ছেন তিনি, কিন্তু বাংলাদেশের সাবেক এমপি মন্ত্রী হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে ভদ্রতা ভব্যতার প্রয়োজন নাই। তখন জঙ্গি, সুদখোর বা মানে তখন যা খুশি খুনি এগুলো বলে ফেলা যায়, তখন আসলে ভদ্রতা ভব্যতার সমস্যা হয় না। আমি তো এখন বায়াস্ট হচ্ছি। মানে আপনার দুইটি বক্তব্যকে আমি একটু মিলিয়ে বলার চেষ্টা করছি যে টিউলিপ সিদ্দিকীটা যদি ভদ্রতা ভব্যতা হয়। আমি এই জন্য আপনাকে দিতে চাই, আপনি তো প্রথম থেকে বায়াস, প্রথম থেকে অ্যাটাক শুরু করছেন। আপনি একজন সাংবাদিক, জনাব ওবায়দুল কাদের, আপনিও সাংবাদিকতা করেছেন, আমার কাজে একটু কঠিন প্রশ্ন করা। সাংবাদিকতা কি এভাবে করে? সাংবাদিকতারও একটা নর্মস আছে, একটা নর্মস আছে, ভদ্রভাবে অনেক কঠিন কথা বলা যায়। জি, আমি খুবই চেষ্টা করছি জনাব ওবায়দুল কাদের একটু ভদ্রভাবেই জিজ্ঞাসা করা যে টিউলিপ সিদ্দিকীরটা যদি আপনি ভদ্রতা ভব্যতা বলেন, যে ব্রিটিশ এমপি হিসেবে তার ভদ্রতা। জনাব ওবায়দুল কাদের প্রশ্ন, আচ্ছা আমার প্রশ্নটা আপনার পছন্দ হয় নাই, আমি দুঃখিত প্রশ্ন পছন্দ না হবার জন্য। আপনার কাছে একটু, আপনি যেহেতু দলের সবচেয়ে মানে সেকেন্ড ম্যান, অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, একদম শীর্ষ ব্যক্তির পরে আপনি একটু যদিও বলছিলেন যে আপনি দেশে ফিরেই বলবেন, আপনাদের আত্মসমালোচনা আছে, নিজেদের মধ্যে মূল্যায়ন আছে, আপনাদের এই অবস্থার পেছনে 5ই আগস্টের পেছনে আপনার ভূমিকাকেও একটা দায়ী করা হয়। অনেকে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করেন আপনার দলের ভেতরেই, যে সেই সময় ছাত্রলীগ আন্দোলন দমনে যথেষ্ট, এই ধরনের বক্তব্য দিয়ে আপনি আরো এ ধরনের বক্তব্য আমি দেইনি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি। আপনি বলেন নাই জনাব ওবায়দুল কাদের যে আত্মস্বীকৃত রাজাকারদের আমার সে উচ্চারণটা তা ছিল না, কি ছিল? সাংবাদিকদের অংশ। হ্যাঁ। আপনি নেন বাংলাদেশের সেদিনের যে নিউজ পেপার, সেদিনের যে আপনি টেলিভিশনে আমার তো কথাগুলো আছে, সে কথাগুলো নেই, ওটাই আমি ছাত্রলীগকে যথেষ্ট বলেছি।